নমস্কার সবাইকে, চলে এসেছে গীতা এলএলবির নতুন একটি আবৃত্তি। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গীতা মহামান্য আদালতের কাছে এটাই বলেন যে ধীমান সেন খুব ভালো করেই জানত যে এই অ্যাডভোকেট গীতা এলএলবি আর অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে শুধুমাত্র একজনই লড়াই করতে পারে, আর সেটা হচ্ছে অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি। আর উনি জানেন, আর উনি এত বছর বাদে এই কোর্টে এসেছেন, উনি এত সহজে এই কেসটা জিততে পারবেন না, কারণ ওনার সামনে দাঁড়িয়েছে অ্যাডভোকেট গীতা এলএলবি। আর তখনই গিনি উঠে বলে যে গীতা, তুমি কিন্তু তোমার বাবাকে অসম্মান করছো, এটা কোর্ট হলেও তুমি তোমার বাবাকে এইভাবে অসম্মান করতে পারো না। আর তখনই অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলিকে বলা হয় যে আপনি ওই মহিলাকে চুপ থাকতে বলুন, নইলে কিন্তু আমি ওনার বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হব। এরপর গীতা আবারও সমস্ত কেসটা মহামান্য আদালতের কাছে পুরোপুরিভাবে পরিষ্কার করে বলে। এরপর অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি আবারও বলেন যে উনি এই সমস্ত কিছুই কাহিনী বানিয়ে বানিয়ে বলছেন আর অযথা আমাদের সময় নষ্ট করার চেষ্টা করছেন। তখন গীতা বলে যে আমি ঝর্ণা চৌধুরীকে এখানে কিছু জিজ্ঞাসা করতে চাই। এরপর ঝর্ণা চৌধুরীকে জিজ্ঞেস করা হয় যে আপনার নামটা কি। তখন ঝর্ণা বলে যে আমার নাম ঝর্ণা। তখন গীতা বলে নিশ্চয়ই কোনো পদবি দেওয়া আছে। তখন ঝর্ণা বলে হ্যাঁ, সেটা হচ্ছে সেন। গীতা ঝর্ণা চৌধুরীকে যখন তার বাবার নাম জিজ্ঞাসা করে তখন ঝর্ণা রেগে যায়। ঝর্ণা রেগে গিয়ে বলে আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে আমার বাবার নাম কি, কারণ এই কেসটা নিয়ে আমি আপনার কাছে এসেছিলাম আর এই কেসটা আপনি কোর্টে আবার তুলেছিলেন। তখন গীতা বলে হ্যাঁ, সেটা তো আমি জানি, কিন্তু জজ সাহেবকে তো জানাতে হবে যেদিন আপনার স্বামী সঞ্জয় চৌধুরী কিডন্যাপ হয়ে গেছিল সেদিন আপনি আপনার বাবার বিরুদ্ধে গিয়ে এফআইআর লিখিয়েছিলেন। আর আপনার বাবা তো এই বিয়েটা তো আপনাদের সম্মতিতেই দিয়েছিল, আপনাদের রিসেপশন পার্টিতেও ওরা সবাই গিয়েছিল, তাই না? এরপর গণেশ গাঙ্গুলি বলেন অগ্নিজিৎ মুখার্জিও ছিলেন, সেটা একবার বলুন। তখন গীতা বলে হ্যাঁ, তিনিও তো ছিলেন। যেদিন সঞ্জয় চৌধুরীকে ডাকা হয়েছিল সেদিনকে অগ্নিজিৎ মুখার্জিকেও একই জায়গায় ফোন করে আসার কথা বলা হয়েছিল। এটা পুরোটা একটা প্রি প্ল্যান্ড, আর আপনার বাবা সবটা ইচ্ছে করে আগে থেকেই প্ল্যানটা করে রেখেছিল। কোথায় কিভাবে সঞ্জয় চৌধুরীকে মারা হয়েছে সেটা তো ভজন মিত্তির আদালতের সবার সামনেই এটা প্রকাশও করেছে। এরপর দেখা যায় আদালতে গীতা কৃষ্ণমোহন সমদ্দারকে ডেকে পাঠায় এবং ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। এইদিকে অগ্নিজিৎ মুখার্জি মনে মনে বলেন যে আমার বৌমাই হচ্ছে বেস্ট, যেভাবে কেসটা লড়ছে সেইভাবে যদি জিতে যায় তাহলে ওর জন্য তো একটা মূর্তি বানাতেই হবে। এরপর কৃষ্ণমোহন সমদ্দারকে এটা জিজ্ঞেস করা হয় যে আপনি বিবাহিতা নাকি অবিবাহিত। তখন তিনি বলেন যে আমি বিবাহিতা, কিন্তু পাশ থেকে ঝর্ণা তাকে কিছু না বলার জন্য ইশারা করছিল। এরপর গীতা ওনার স্ত্রীর নাম জিজ্ঞাসা করে। এরপর কৃষ্ণমোহন বাবু ঝর্ণার নামটাই নেন। এরপর গীতা বলে যে আপনাকে মুখ বন্ধ রাখার জন্য একটা হিল স্টেশনে ছোট্ট একটা হোমস্টে করে দেওয়া হয়েছে, আর সেখান থেকে আপনি ভালো মোটা টাকাও কামাচ্ছেন, তাই না? ধীমান সেন যখন জানতে পারেন যে সঞ্জয় চৌধুরী ওনার কালোবাজারি বিষয়ে সবটুকু জেনে গেছে, তাই ওনাকে হাতে পাওয়ার জন্য ওনার মেয়ে ঝর্ণা চৌধুরীকে ব্যবহার করেন। এই সব কিছু যেন কৃষ্ণমোহন সমদ্দার না বলেন তার জন্য ওনাকে মোটা টাকা দিয়ে ওনার মুখ বন্ধ করার চেষ্টা করেছেন। এরপর গীতা বড়বাবুকে কাঠগড়ায় ডেকে পাঠান। গীতা জিজ্ঞাসা করে যে রেডির সময় আপনি কি কি পেয়েছিলেন। তখন বড়বাবু জানান যে একটা স্নো পয়জনাস পাওয়া গেছে, এটা সঞ্জয় চৌধুরীকে ঝর্ণা রোজই দিতেন। ওনার কিছু বডির অংশ পাওয়া গেছে, আর ডিএনএ টেস্ট করে দেখা যায় যে এটা হচ্ছে সঞ্জয় চৌধুরী। এরপরই টেস্ট করে জানা যায় যে ওনার শরীরে পয়জন পাওয়া গেছে। যখন অগ্নিজিৎ মুখার্জির সঙ্গে ওনার দেখা হয় তখনই উনি মূর্ছে পড়ে যান, মানে বিষটা কাজ করে ফেলে। তখন অগ্নিজিৎ মুখার্জিও বলে যে হ্যাঁ, যেদিন আমার সঞ্জয় চৌধুরীর সঙ্গে দেখা হয়েছিল সেদিন ওনার শরীরটা ভালো ছিল না, ওনার মানসিক স্থিতি খুব একটা ভালো ছিল না। যেই আমাকে ধীমান সেন ফোন করেছে উনি বেহুশ হয়ে পড়ে যান, আর তখনই তিনটে গুলির আওয়াজ শোনা যায়, আর তখনই ওই জায়গায় সঞ্জয় চৌধুরী মারা যান। সমস্ত সত্যি ক্রমশ আস্তে আস্তে বের হয়ে আসছে, আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় ধীমান সেনকে পুলিশের কাস্টাডিতে নেওয়া হয়, আর অগ্নিজিৎ মুখার্জি গণেশ গাঙ্গুলিকে বলেন যে কি মুখে দিল তো ঝামা ঘষে।